মাত্র 3 মাসের জন্য বউ হয়েছি আবিদের। আমার ননদ শিলার স্বামী আবিদ। এই 3 মাস শিলা থাকবে তার বাবার বাড়ি, আর আমি থাকবো শিলার শ্বশুর বাড়ি। একজন নারীর জন্য এটা কতটা লজ্জার তা কেবলমাত্র এমন পরিস্থিতির শিকার হওয়া নারীটি অনুধাবন করতে পারে। আবিদের কাছে আমাকে জোর করে বিয়ে দিয়েছে আমার শাশুড়ি ও আমার স্বামী ফয়সাল। মা ছেলে কৌশলের আশ্রয় নিয়েছে। ফয়সালের সাথে আমার প্রেমের বিয়ে ছিল। আমাদের দীর্ঘ 3 বছর প্রেম ছিল। তারপর 2 বছর সংসার করেছি। তুমুল প্রেমের স্রোতে ভেসে যেতে যেতে ফয়সালকে ভুলভাবে চিনেছি। অতিরিক্ত আবেগ মানুষকে ভুল পথে আর ভুল সিদ্ধান্ত নিতে প্রবলভাবে প্রশ্রয় দেয়। ফয়সালদের তুলনায় আমাদের অর্থনৈতিক অবস্থা অনেক খারাপ, বলা যায় নিম্ন মধ্যবিত্ত। এসব ফয়সাল প্রেমের শুরু থেকেই জানত। বরং আমি হীনমন্যতায় ভুগলে সে বকা দিত, বলতো একজন মানুষের চেয়ে অন্য কিছু কখনই বড় হতে পারে না। আমার জন্য তুমিই পারফেক্ট, তুমিই ইম্পর্ট্যান্ট। ঝামেলা দানা বাঁধতে শুরু করে ঠিক তখন থেকেই, যখন ফয়সালের মা বুঝতে পারল ছেলে শ্বশুরবাড়ি থেকে আশানুরূপ উপহার সামগ্রী পাচ্ছে না প্রতি সিজন হিসেবে। বিয়ের শুরুতেও তিনি ভারী নারাজ ছিলেন। ছেলের মুখের দিকে চেয়ে পরে রাজি হয়েছেন। রাজি নয় ঠিক, নিম রাজি বলা যায়। এদিকে আমিও কিন্তু বাবার এই অক্ষমতা ঢাকার আপ্রাণ চেষ্টায় নিমগ্ন থাকতাম ভোর থেকে নিশি অবধি। তাদের সংসারের যাবতীয় কাজগুলো কলুর বলদের মতো খেটে খেটে সম্পন্ন করতাম। তবুও ননদ শাশুড়ির মনের কোনো চিপাচাপায়ও আমার এতটুকু স্থান হতো না। বিদ্রূপের ছলে মা মেয়ে কথা শোনাতে যেন বদ্ধপরিকর। ফয়সালের মনকে বিষিয়ে দিল তারা দিনের পর দিন আমার সম্পর্কে নানা কথা বলে। আমি অলস, কোনো কাজ করি না, মুখে মুখে তর্ক করি ইত্যাদি। এভাবে একদিন ফয়সাল আমাকে জিজ্ঞেস করলে 1-2 কথা থেকে তর্ক শুরু হয়। তা চরম আকার ধারণ করে। এক পর্যায়ে সে আমাকে ফকিরনি বললে আমিও তাদেরকে লোভী সেলফিশ বলে বাবার বাড়িতে চলে যাই। তারপর তার মা বোনের কথায় প্রলুব্ধ হয়ে সে আমাকে ডিভোর্স দেয়। তার মা নাকি তাকে কোটিপতির মেয়ে বিয়ে করাবে। উপস্থিত ঘটনার আকস্মিকতায় আমার গোটা পৃথিবী দুলতে লাগলো ঝোড়ো হাওয়ায় দুলতে থাকার বৃক্ষের ন্যায়। সামান্য তুচ্ছ বিষয়কে ইস্যু করে ফয়সাল এমন ভয়ানক সিদ্ধান্ত নিতে পারে তা আমার কল্পনারও বাইরে ছিল। যদিও অনেকটা মা বোনের রোষানলে পড়ে সে এমন করতে বাধ্য হয়েছে, তবুও মানা যায় না। সে কেমন পুরুষ, কেমন ব্যক্তিত্ব তার! নিজের উপরে সেদিন থেকে এক দরিয়া ঘৃণা। কেন বাবা মায়ের অমতে নিজের পছন্দে বিয়ে করেছিলাম। 6 মাস কেটে গেল। সময়ের সাথে সাথে নিজেকে সামলে নিলাম। মনকে প্রবোধ দিলাম এই বলে, স্রষ্টা যা করে বান্দার কল্যাণের জন্যই করে। ভালো একটা চাকরি হয়ে গেল আমার স্থানীয় উপজেলা কার্যালয়ে। ফয়সালের সাথে আমার যোগাযোগ বন্ধই ছিল। আচমকা সে 1 সপ্তাহ আগে আমাকে ফোন করে তার কৃতকর্মের জন্য ক্ষমা চায় এবং আমাকে তার জীবনে পুনরায় ফিরে পেতে চায়। আমি গর্জে উঠলাম শুনে। বললাম, তোমরা আসলেই লোভী। যখন শুনলে আমি ভালো আছি, ইনকাম করছি, অমনি বাহানা শুরু করলে। আর তোমাদের ঘরের সমস্ত কাজ করারও তো লোকের অভাব এখন। এটা কি মামার বাড়ির আবদার? মন চাইবে ভালোবাসবে, মন চাইবে ছুঁড়ে মারবে, মন চাইবে ফিরে পেতে চাইবে। এরপর ফয়সালের একটা বাক্যই আমার কণ্ঠ স্তব্ধ হয়ে গেল আগুনে পানি ঢালার মতোই, যা আমি প্রায় ভুলতে বসেছিলাম। ফয়সাল দম্ভের সাথে জানালো, ওকে ফাইন, তাহলে তোমার বাবা যে 5 লক্ষ টাকা ধার নিয়েছে তোমার ভাই বিদেশ যাওয়ার সময় তা ফেরত দাও। আমি বিড়ালের মতো মিনমিন সরে বললাম, তুমি বলছো সাব্বির যেদিন দিতে পারে সেদিন নিবে, তার আগে চাইবে না। হ্যাঁ বলছি ঝুমুর, এখন দৃশ্যপট পাল্টে গিয়েছে না। শিলার স্বামীকে আমি আর মা রাজি করিয়েছি। আমি অসহায় গলায় বলি, এটি কিভাবে সম্ভব? শিলা কেমন স্ত্রী? এই জঘন্য বিষয়ে সায় দিল। সেটা পরে তোমাকে ক্লিয়ার করব। পারবো না। তোমার মতো কাপুরুষের লাইফে কামব্যাক করার এতটুকু ইচ্ছে আমার নেই। আর এটা তো তাহলে হিল্লা বিয়ে হয়? ছি। তাই আমি এমনি তোমাকে পুনরায় বিয়ে করতে চেয়েছি। আব্বা বিষয়টা স্থানীয় মসজিদের ইমামের সাথে আলাপ করেছে। তিনি আব্বাকে হাদিসের রেফারেন্স টেনে বিশদ ব্যাখ্যা দিয়ে বুঝিয়েছেন নাকি। বলছে সিস্টেমের ভেতর বউ আনতে হবে, নয়তো সমাজ আপনাদের একঘরে করে দেবে। বিষয়টা আমার কাছেও ভারী নিন্দনীয় ও গর্হিত। কিন্তু তুমি তো জানো আমাদের জেলাটাই অনুন্নত। ফতোয়ার বাইরে গিয়ে তোমাকে নতুন করে বিয়ে করা যাবে না। সুতরাং প্লিজ ঝুমুর, রাজি হও। তোমার বিয়ে অন্য কারোর সাথে দিলে সেটা যতই খারাপ লাগবে আমার, তার চেয়ে নিজের মানুষের সাথে হলে খারাপ লাগাটা কম হবে। সবাই জানে তুমি বাবার বাড়িতে কারণবশত রয়েছ। তুমি ফিরে এলে সাব্বিরের টাকার বিষয়ে আমার আগের কথাই বহাল থাকবে।
টাকা কিন্তু 5 লক্ষ, মনে রেখো। সিদ্ধান্ত তোমার, প্রস্তাব আমার। আমি একটু থেমে রাজি হলাম। জীবনে বহু সময়ে অনেক নিষ্ঠুরতম সিদ্ধান্ত নিতে হয় আমাদের। নিয়তের উপরে কারো হাত নেই। আরেকবার চূড়ান্তভাবে উপলব্ধি করতে পারলাম, গরিব হওয়া আসলেই পাপ। গরিব বাঁচে অন্যের শোষণ আর শাসনে। ফয়সাল ফোনের ওপাশে আনন্দের হাসি হাসল। বললাম, আবিদের বাড়ি থাকলে তার মা বাবা? তারা কিছুই জানবে না ঝুমুর। আবিদ যেহেতু ঢাকা জব করে, সে ওখানে বাসা নিয়েছে তোমার জন্য। তোমাকে বউ সাজতে হবে না, কিছুই না। জাস্ট কাজী অফিসের নিয়মানুযায়ী বিয়ে হবে আবিদের সাথে, আমাদের উপস্থিতিতে। তারপর আবিদ ঢাকা নিয়ে যাবে তোমাকে। অফিস থেকে 3 মাসের ছুটি নিয়েছি। লিঙ্ক ছিল বিধায় তারা ছুটি দিতে বাধ্য হয়েছে। সত্যি বলতে আজ 3 মাস আবিদ আমার দিকে ভালো করে ফিরেও চায়নি, বরং এমনভাবে চলেছে সে যেন আমার ভাসুর। ফয়সাল রোজ ফোন দিয়ে জিজ্ঞেস করে আবিদ আমাকে স্পর্শ করার চেষ্টা করে কিনা। দিন গুনতে থাকে 3 মাস শেষ হওয়ার। রুদ্ধ শ্বাস অপেক্ষায় ফয়সাল। কিন্তু আমার ভেতরে কোনো অপেক্ষা নেই। নতুন একজনের বউ হয়েছি, তাও না। স্বামীরূপী প্রেমিকের কাছে যাব, তাও না। এক বুক চাপা হতাশায় দিন পার হচ্ছে। এ কেমন নারী জীবন! কখনো রংধনু, কখনো ঝলমলে রোদ্দুর, কখনো ভরা শ্রাবণ, কখনো ধূসর অমাবস্যা, কখনো তিমির আধার, কখনো মায়াবী জোছনা। আর মাত্র 4 দিন বাকি আছে 3 মাস শেষ হওয়ার। গরম বেশি হওয়ায় একদিন অনেক সময় নিয়ে গোসল করেছি। রাতে ভীষণ জ্বর এসেছে। 2 রুমের বাসা। আবিদ এক রুমে ঘুমায়, আমি এক রুমে। এই কয়দিনের জন্য আমি না করেছি আবিদকে খাট কিনতে। সে তার রুমে খাটে ঘুমায়, আমি ফ্লোরে বিছানা করে ঘুমাই। আবিদ রাতে পানি খেতে উঠে শুনে আমি জ্বরে কাতরাচ্ছি। সে পা চালিয়ে রুমে এলো। ভয় লাগে বিধায় আমি রুমের দরজা বন্ধ না করে চাপিয়ে রাখতাম। কাছে বসে জিজ্ঞেস করলো, ভাবি কখন থেকে খারাপ লাগছে? ডাকনি কেন? কপালে চেপে ধরল হাত দিয়ে। আমি ঘোরের মধ্যে আবিদের হাতের উপর হাত রাখি। একটু ভালো লাগছিল আবিদের হাতের উষ্ণতায়। আবিদও কেমন কেঁপে উঠল আমার নরম হাতের ছোঁয়া পেয়ে। নিশীথী রাত, বাইরে ঝুম বৃষ্টি শুরু হয়েছে। আকাশে মেঘের গর্জনে আমি আবিদকে জড়িয়ে ধরলাম ভয়ে। আবিদ বলল, ভয়ের কি ঝুমুর ভাবি? আমি আছি। আচ্ছা, আমি যাব না তোমার কাছ থেকে। তোমার মাথায় জলপট্টি দিতে হবে। সারা রাত আবিদ আমার কাছে বসেছিল, যেন আমার সেবা করাই তার ব্রত। এর পরের দিন ফয়সাল ফোন দিয়ে বলে একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে। আমি চমকে গিয়ে জিজ্ঞেস করলাম, কি? শিলা পালিয়ে বিয়ে করেছে মানে? চকিতে ভীষণ খেলাম। সে বিয়ের আগে যে ছেলের সাথে প্রেম করতো সে ছেলের কাছেই গিয়েছে। ছোট্ট একটি চিঠি লিখে গিয়েছে। আবিদ ভাবিকে বিয়ে করে কি এমনি সাধু রয়েছি? আর আবিদকে আমার পছন্দ না বলেই তো রাজি হলাম তোমাদের প্রস্তাবে। তা না হলে কোনো স্ত্রী রাজি হবে স্বামীর এমন বিয়েতে? তখন তোমরা বিয়ে দাওনি হাসিব বেকার বলে, কিন্তু হাসিব এখন ভালো জব করে, বিয়েও করেনি আমার আশায়। শুনে বিরক্তি ধরল আমার। কি হাল এদের! ভাই ছেড়ে দেয় বউকে, বোন ছেড়ে দেয় স্বামীকে। আবিদ রাতে বাসায় এসে বলল, শিলার নাম্বার অফ পাচ্ছি ভাবি। তাদের ঘরে ফোন দিলাম, বলল কোন খালার বাড়িতে গিয়েছে। কিন্তু মোবাইলের সুইচ অফ থাকবে কেন? অটো চার্জার তো তার সাথেই থাকে। আমি আবিদকে সব খুলে বললাম ধীরভাবে। আবিদ থ মেরে রইল কিয়ৎক্ষণ। তড়াক করে আমার 2 গাল চেপে ধরে বলল, আমি তোমাকে ছাড়ব না ঝুমুর। আমি আটকে গেলাম। কি বলছো আবিদ? এটা কোনোভাবেই সম্ভব নয়। টাকার বিষয়টাও জানালাম আবিদকে। বলল, আমি 1 মাসের ভেতরে টাকার ব্যবস্থা করে দিচ্ছি। 3 মাস শেষ হয়ে গেল। আবিদ ফয়সালকে জানিয়ে দিয়েছে আমি আমার বিয়ে করা স্ত্রীকে ডিভোর্স দেব না। ফয়সাল আমাকে ফোন দিল। কাল সাপের মতো ফুঁসতে ফুঁসতে জিজ্ঞেস করলো, তুমি কি চাও সারা জীবন আবিদের সাথে না ফয়সালের সাথে কাটাবে? আমি বললাম, আমি কারোর সাথেই থাকবো না। তোমার 5 লক্ষ টাকা দিয়ে দিব অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। বলল, বুঝতে পেরেছি কাহিনী। ওই বেঈমানকে আমি ছাড়বো না। কালই আমি ঢাকায় আসছি। আমি আবিদকে জানালাম। আবিদ সে রাতেই বাসায় তালা দিয়ে আমাকে নিয়ে বের হয়ে গেল। আমি আবিদকে বললাম, আমি চিৎকার করে মানুষ জড়ো করব, আমাকে গ্রামে যেতে দাও। আবিদ আহত সুরে বলল, লাভ নেই ঝুমুর, তুমি আমার বিয়ে করা স্ত্রী। এই কয়দিনে তোমাকে ভালোবেসে ফেলেছি, তোমাকে নিয়ে ভালো থাকবো আমি। এই কয়দিনে আমাকে চিনতে পারোনি ঝুমুর? ব্যস্ত শহরের মানুষজন দালান কোঠাকে পিছনে ঠেলে গাড়ি নির্জন রাস্তা ধরে এগিয়ে চলেছে সাই সাই করে। আবিদ উচ্ছ্বসিত আমার হাত ধরে বসে আছে। ভাবছি, হায়, আমার জীবনটা কি ফানুসের মতো হয়ে গেল? পথ চলায় স্থানে স্থানে আটকে যাচ্ছে এর হাতে ওর হাতে। আমি ক্লান্ত অবসন্ন। মলিন মুখে নরম করে জানতে চাইলাম, আবিদ কোথায় নিয়ে যাচ্ছ আমাকে?
আবিদ আমার কপাল থেকে চুলগুলো কানের পাশে গুজে দিতে দিতে বলল, সিলেট যাচ্ছি আপাতত। গন্তব্যহীন গন্তব্যই হবে আমাদের ঠিকানা। মানুষ চায় এক পায়ে আরেক, ভাবে এক হয় আরেক, আর এ নিয়ে আমাদের ভালো থাকতে হয়, বেঁচে থাকতে হয়। আবিদের কথাগুলো শুনতে ভালো লাগছে না, তাই কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করিনি। মন ভালো না থাকলে ভালো কথাও তেতো লাগে শুনতে। আচমকা কী থেকে কি ঘটে গেল। এক আকাশ বিষণ্ণতা নিয়ে গাড়ির কাচের ভেতর দিয়ে বাইরে যেয়ে আছি। দৃষ্টির সীমানা অতিক্রম করছে কত কত চেনা অচেনা দৃশ্য। নিজেকেও এখন এই চেনা এই অচেনা লাগছে। মাঝপথে গাড়ি থামালো আবিদ। নেমে গিয়ে একটু ফাস্টফুড দোকানে ঢুকলো। একটু পর ফিরে এলো, হাতে একটি মিনারেল ওয়াটারের বোতল ও আরও কিছু শুকনো খাবার। আমি অন্যমনস্ক হয়ে আছি। আমার হাতে মৃদু চাপ দিল। আমি না টের পাওয়ার ভান করে আছি। একটু টান দিল হাতে। আমি ঘাড় ঘুরিয়ে চাইলাম। আমার হাতে কেকের বক্স, তেঁতুলের আচার, বিস্কুটের প্যাকেট ধরিয়ে দিল। বলল, ঝুমুর খেয়ে নাও, যেটা ইচ্ছে। আমি খাবারগুলোর দিকে চেয়ে আছি। এই ভ্যানিলা কেক ছোটবেলা থেকেই আমার ভীষণ পছন্দ, ঠিক তেঁতুলের চাটনিও। আবিদ কীভাবে বুঝলো? না, এটা কাকতালীয়ভাবে মিলে গিয়েছে, জাস্টই। কিন্তু আমি খাবো না, খেতে ইচ্ছে করলেও খাবো না। আবিদ আর আমার মাঝখানে সব খাবারগুলো রেখে পুনরায় বাইরে চেয়ে আছি। আবিদ এবার মন খারাপ করলো। অচেনা ড্রাইভার, তাই বিশেষ ঘাটালো না আমাকে। শুধু আমার মুখপানে অনিমেষ চেয়ে রইল কিয়ৎক্ষণ। সিলেট চলে এসেছি। গাড়ি থেকে নামলাম। আবিদ গাড়ির ভাড়া মিটিয়ে দিল। একটা রিক্সা ডেকে আমাকে নিয়ে উঠল। আমি এখনও নিশ্চুপ। ঘটনার আকস্মিকতায় আমি নির্বাক, হতবিহ্বল। চাইলেও মুখ দিয়ে কোনো শব্দই বের হচ্ছে না। অপ্রত্যাশিতভাবে পাওয়া কষ্টগুলো দলা পাকিয়ে গলায় আটকে আছে যেন। রিক্সা একটা হোটেলের সামনে এসে থামল। আবিদ আমাকে নামতে বলল। নামলাম। এক পলক চোখ ঘুরিয়ে দেখলাম। এটা একটি আবাসিক হোটেল। দেখতে মোটামুটি সুন্দর, নাম নিরিবিলি হোটেল। পরিবেশটাও শৈল্পিক বলা যায়। আবিদ রিসিপশনে গিয়ে কথা বলল। মনে হলো পূর্ব পরিচিত। এরপর একটা ছেলে আমাদের নিয়ে 3 তলায় উঠল। চাবি দিয়ে একটা রুম খুলে দিল। লাগোয়া বারান্দা, বেশ পরিপাটি ছিমছাম। আমরা ভেতরে ঢুকলাম। একটু পর অন্য একটা ছেলে এসে বিছানার চাদর চেঞ্জ করে দিল, টেবিল মুছে দিল, রুম ঝাড়ু দিয়ে মপ দিয়ে মুছে দিল। ছেলেটা চলে গেলে আবিদ রুমের দরজা বন্ধ করে দিল। এরপর ট্রলি ব্যাগ থেকে টাওয়াল বের করলো। তারপর ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে বের হয়ে এলো। সে বের হওয়া মাত্রই আমি ওয়াশরুমে ঢুকে দরজা বন্ধ করে দিলাম। বালতিতে জোরে পানির ট্যাপ ছেড়ে দিলাম। বানের পানির মতো বুক ফেটে কান্না বেরিয়ে এলো। ঝর্ণা ছেড়ে দিয়ে ভিজতে লাগলাম। আমার সমস্ত অশ্রুগুলো পানির সাথে মিশিয়ে একাকার হয়ে যাচ্ছে। ফয়সালকে মনে পড়ছে, ঘৃণাও হচ্ছে, আবার মায়াও হচ্ছে তার জন্য। তার রাগ আর অহমিকার পরিণতি এতটা নিষ্ঠুর হবে ভাবতেও পারিনি। মরে যেতে ইচ্ছে করছে। ভিজতে ভিজতে সারা শরীরে কাঁপুনি ধরে গেল। বেশ সময় পার হয়ে গেলেও আমি বের হচ্ছি না দেখে আবিদ ওয়াশরুমের দরজায় টোকা দিচ্ছি। আমি ভেতর থেকে কোনো কথা বলছি না। এবার জিজ্ঞেস করলো, কোনো সমস্যা কিনা। আমি ওয়াশরুমের দরজা খুলে দিলাম। আবিদ আমাকে দেখে রোষপূর্ণ গলা চেঁচিয়ে উঠল। ঝুমুর, তুমি এভাবে কাঁদছো কেন? তোমার চোখ কি লাল হয়ে গিয়েছে নেশাখোরের মতো? আর এত সময় ঝর্ণার নিচে দাঁড়িয়ে এমন ভিজে চুপসে গেলে কেন? আরে, তুমি তো ঠক ঠক করে কাঁপছো। সমস্যাটা কি তোমার? জামা কোনটা দিব? আমি কিছুই বলছি না, ঠায় দাঁড়িয়ে আছি দাঁড় কাকের মতো। আবিদ নিজেই ব্যাগ থেকে একটা সুতির ড্রেস বের করে দিল, টাওয়েল সহ। আমি দরজা বন্ধ করে ড্রেস চেঞ্জ করে বের হলাম। রুমে সিঙ্গেল 2টো বেড। আমি একটাতে গিয়ে হাঁটু ভাঁজ করে শুয়ে গেলাম। বসে থাকতে পারছি না, কাঁপছি ভেজা বিড়াল ছানার মতো। আবিদ চোখ মুখ খিচে আমার দিকে চাইল। রুম থেকে বের হলো। আমি একইভাবে শুয়ে আছি। বেশ কিছু সময় পরে আবিদ ফিরে এলো। হাতে কিছু জিনিসপত্র টেবিলের উপরে সব রাখলো। একটি সরিষার তেলের বোতলে ছিপি খুলে তার হাতে একটু ঢেলে নিল। আমার হাত টেনে নিল। আমি তার হাত সরিয়ে দিলাম এক ঝটকায়। নিজে হাতে পায়ে তেল মালিশ করলাম। তেল দেওয়াতে হাত পা এখন একটু উষ্ণতা ছড়াচ্ছে। ক্ষুধায় মরে যাচ্ছি, ভীষণ কাহিল লাগছে। আবিদ 2টো প্যাকেট আমার সামনে রাখলো বিছানার উপরই। নিচে পেপার বিছিয়ে নিল। প্যাকেট খুলে এক প্যাকেট আমার দিকে দিয়ে দিয়ে বলল, খাও। বিফ তেহারি এনেছি, এই যে। লেবু, পেঁয়াজ, শসা, কাঁচামরিচ আছে। সব চেয়ে এনেছি তোমার জন্য। ভাবছি বিফের যে কোনো কিছুই আমার দারুণ ভালো লাগে। আবিদ কিভাবে বুঝলো? আমি খাচ্ছি না দেখে রেগে গেল। প্লিজ ঝুমুর, খাও। খুব তাড়াতাড়ি করছো অহেতুক। তুমি যা চাও তাই হবে, প্রমিস। এখন খাও। নিজের কি হাল করেছো আয়না দেখে নিও। পুরো প্যাকেট খেয়ে নিলাম। একটু আরাম বোধ করছি, কিন্তু শরীর খারাপ লাগছে। হাত ধুয়ে আবারও হাঁটু ভাঁজ করে শুয়ে গেলাম। কখন চোখে রাজ্যের ঘুম নেমে এলো টের পাইনি।
ঘুম ভাঙার পর দেখি আমার গায়ের উপর পাতলা একটা কাঁথা। আবিদ কি আমাকে জয় করার আপ্রাণ চেষ্টা করছে? কিন্তু সে জানে না আমি কোন ধাতুর তৈরি, সহজে গলানো দুষ্কর। পাশের বেডে নজর ফেলতে দেখি আবিদ নেই। বারান্দা থেকে তার গলার আওয়াজ শোনা যাচ্ছে। ফোনে কথা বলছে। মনে হলো আমার ও বাড়িতে ফোন দেওয়া জরুরি। বাবা মাকে সব জানাতে হবে, প্রবাসে থাকা ভাইটাকেও সব জানাতে হবে, আমার একমাত্র আদরের ছোট ভাই রাসেল, যার জন্য রাজি না হয়েও হতে হলো এই বিয়েতে। গত রাত থেকে মোবাইলের সুইচ অফ করে রেখেছি। সুইচ অন করলাম, কয়েকটা মেসেজ চোখে পড়ল। মেসেজ না পড়েই মাকে ফোন দিলাম, বিস্তারিত খুলে বললাম। মা বিষাদ কণ্ঠে সান্ত্বনা দিলেন। মারে, কপালে লেখার উপরে কোনো হাত নেই। যেহেতু শিলা চলে গিয়েছে, আবির তো যাকেই হোক বিয়ে করতো। আর যেখানে তুই বলছিস এত মায়া যত্ন ফয়সালের কাছেও পাসনি, তাহলে আবিদের সাথে সারা জীবন থাকতে পারিস। ফয়সাল রাগের মাথায় হলেও তোকে তালাক দিয়েছে, এবং সেটা আইন অনুযায়ী 3 মাস পর কার্যকরও হয়েছে। আমরা কি তোকে অন্য কারো কাছে বিয়ে দিতাম না? অবশ্যই দিতাম। বাকিটা তোর ইচ্ছে, আমরা কোনো জোর খাটাবো না। সাবধানে থাকিস। আচ্ছা মা, ভালো থেকো বলে মার থেকে বিদায় নিলাম। এবার মেসেজগুলো অন করলাম। পরপর 5টা মেসেজ ফয়সাল দিয়েছে। আমি নিবিড়ভাবে মেসেজগুলো পড়ছি। আবিদ রুমে এসে অপর বেডে বসলো, বালিশে হেলান দিয়ে। দৃষ্টি আমার দিকে। কি দেখছো ফোনে? জিজ্ঞেস করলো। তার কথায় আমার মন নেই। মেসেজ পড়া শেষে উঠে গিয়ে বারান্দায় যাচ্ছি। তখনই চিলের মতো ছোঁ মেরে আবিদ আমার হাত থেকে মোবাইল নিয়ে নিল। আমি কিছু বললাম না, ধীর পায়ে বারান্দায় চলে গেলাম। সুন্দর একটি কাঠের চেয়ার পাতা রয়েছে। চেয়ারে বসলাম। বাইরে রাস্তার আলো আধার খেলা করছে। একটি ল্যাম্পপোস্টের আলোর নিচে চোখ পড়ল। ছোট্ট একটি বিড়াল ছানা মিউ মিউ করে ডেকে যাচ্ছে, হয়তো তার প্রিয়জনকে খুঁজে ফিরছে। পাশ দিয়ে হেঁটে যাচ্ছে একজন পথচারী। সে থেমে গিয়ে বিড়াল ছানাটিকে কোলে তুলে নিল। এদিক ওদিক চাইলেও তার মা বা সঙ্গীতের দেখা মেলে কিনা। না, আশেপাশে কোনো বিড়ালকে দেখা যাচ্ছে না। সে বিড়াল ছানাটির তুলতুলে শরীরে হাত বুলিয়ে আদরে স্পর্শ দিতে লাগলো। অমনি বিড়াল ছানাটি শান্ত হয়ে গেল, আর মিউ মিউ করছে না। জগতের প্রতিটি প্রাণী ভালোবাসা চায়, ভালোবাসার যত্নে ভালো থাকতে চায়। আমিও চেয়েছি ফয়সালের কাছে। তার বুকের পশমের ওমে থেকে নিজেকে শিহরিত করতে চেয়েছি প্রতিটি রাত, জনমভর। কিন্তু আমার লম্বা দীর্ঘশ্বাস না পড়তে পাশে এসে দাঁড়ালো আবিদ। আমাকে শুনিয়ে পটপট করে মেসেজগুলো পড়তে লাগলো। ঝুমুর, শতবার ট্রাই করেও তোমার ফোন অফ পেলাম। তুমি জানো আমি কেমন মানুষ। যদি তোমাকে না পাই আমি আবিদকে খুন করতে বাধ্য হব। আমার বোন শিলা এখন আর ওর স্ত্রী নয়। সো কোনো পিছুটান নেই ওই প্রতারক, নিমুখারাম অমানুষটার জন্য। তোমার কাছে আর কতবার ক্ষমা চাইব ভুলের জন্য? ভুল তো মানুষই করে। সমস্ত ভুল ত্রুটির ঊর্ধ্বে শুধুমাত্র একজন, আর সে আল্লাহর কাছে। ভুলের ক্ষমা থাকলে তোমার কাছে ক্ষমা নাই কেন? আমি কি চাইলেই পারি না থানায় জিডি করতে? এই মর্মে আমার বোন চলে গিয়েছে, তাই তার স্বামী আমার স্ত্রীকে জোর করে তুলে নিয়ে গিয়েছে প্রতিশোধ নিয়ে আমাদের অপমানিত করার জন্য সমাজে। আমাকে ফোন দিও জরুরিভাবে, ফয়সাল। মেসেজ পড়া শেষ করে আবিদ বলল, ভাবি আমি ভয় পেয়েছি। আপনাকে সকালে গ্রামের বাসে তুলে দেব। আপনি চলে যান ফয়সাল ভাইয়ের কাছে। আমি নিমিষেই মুখ তুলে চাইলাম আবিদের দিকে। বললাম, ঠিক আছে আবিদ ভাই। ভ্রু কুচকে আবিদ হেসে ফেলল। বলল, আমি আবিদ ভাই হয়ে গেলাম? ওকে ফাইন। এখানে মশা কুটকুট করে কামড়াচ্ছে, রুমে আসো। সকালে তো চলেই যাবে, কিছু কথা ছিল আমার। আমি তবুও চেয়ার ছাড়ছি না। খোলা বারান্দায় মশা আমাকেও ধরেছে। আবিদ আমার হাত ধরে টেনে তুলল। কোলে করে নিতে হবে নাকি ঝুমুর? তার এই রসালো বাক্যটি আমার কাছে অসহ্য ঠেকল। হাত ছাড়িয়ে হনহন পায়ে হেঁটে গিয়ে বেডে বসলাম। পেছন দিক দিয়ে সেও এসে আমার পাশে বসলো। আমি সরে যেতে জোরে এক ধমক দিল। তোমার এসব আর নেওয়া যাচ্ছে না। ফাজলামো অনেক হচ্ছে। খুব জ্বালাচ্ছ দুদিন ধরে। মানুষ বন্ধুর সাথেও আরও মাখামাখি করে চলে, আর তুমি তো আমার বিয়ে করা বউ। বউ শব্দটা শুনেই আমার মাঝে প্রবল উত্তেজনা কাজ করলো। ক্রোধান্বিত হয়ে, আমি কারো বউ না। তুমি স্ত্রী বর্তমান থাকা অবস্থায় বিয়ে করেছ। স্ত্রীর সাথে ছাড়াছাড়ি না হলে সে বিয়ে বৈধ নয়। সো আমি ঝুমুর না, তোমার বউ না ফয়সালের। আজ রাতেই সুইসাইড করব। হোয়াট? বলে আমার গালে সজোরে চর বসিয়ে দিল আবিদ। আমি ব্যথায় গাল চেপে ধরলাম। দিশেহারা হয়ে আবিদের পায়ে লাথি মারলাম। আবিদ আর আমাকে কিছুই বলল না। অবধ শিশুর মতো চুপচাপ বাকি বেডে গিয়ে শুয়ে পড়ল। দু চোখের পানি ছেড়ে দিল নীরবে। আমি নিজের ব্যথা ভুলে স্তব্ধ হয়ে গেলাম আবিদের নীরব অশ্রুপাত দেখে। যতই হোক বর্তমানে আমি ওর কাছে আছি বিয়ে করা বউ হিসেবে। হোক না চুক্তির বিয়ে, হোক না নামকা ওয়াস্তে,
হোক না সমাজ দেখানো, তবু সে আমার সিনিয়র। শুরু থেকে আমার প্রতি তার ভালোবাসা, শ্রদ্ধা, কেয়ারিংয়ের তিল পরিমাণ ঘাটতি নেই। আর আমি অবুঝের মতো শুধু যন্ত্রণাই দিয়ে যাচ্ছি। কতটা আগলে রাখছে আমাকে মুরগির ছানার মতো। আমি ওর পাশে গিয়ে বসলাম, তার হাত চেপে ধরে, সরি আবিদ, খুব সরি। আসলে আমার লাইফে সব কিছু এত বাজেভাবে এলোমেলো হয়ে গেল, তাই মাথা ঠিক রাখা মুশকিল হয়ে যাচ্ছে। আবিদ উঠে বসলো এবার। তার মুখের অভিব্যক্তি বলে দিচ্ছে আমার কথায় বেশ সন্তুষ্ট হলো সে। সারা মুখে ভালো লাগার রেশ এনে বলল, ঝুমুর। আমি মুখের মলিনতা দূর করে চোখ তুলে চাইলাম আবিদের দিকে। ঝুমুর নামটা ঝুমুরের মতোই সুন্দর। তোমার কথা শুনে সত্যি মনটা ফুরফুরে হয়ে গেল। সেই ঢাকা থেকে যে মুখে তালা দিয়েছ, এই এখন সে তালা খুললে। কোনো কথাই বলনি। একজনকে হাতের কাছে না পেয়ে সেই ঝাল উঠাচ্ছ আমার উপর দিয়ে। তুমি কি যেন বলতে চাইলে আবিদ? ও হ্যাঁ, শোনো ঝুমুর, তুমি শিলার বড় ভাইয়ের স্ত্রী। সেই সুবাদে আগে থেকেই তোমার প্রতি আমি শ্রদ্ধাশীল। তোমাকে বিয়ে করতে আমি খুব অনিচ্ছুক ছিলাম। ইচ্ছে থাকার মতো বিষয় এটা না। আমি এই টাইপের, খুব সংকোচ ও কাজ করছিল। ফয়সাল ভাই পারেনি শুধু আমার পায়ে ধরে ফেলে। আমরা মানুষেরা কারো সিচুয়েশন না বুঝে দূর থেকে ভুল আর নিন্দা ঢিল ছুরি। আমাকে পরোক্ষভাবে শিলাও সাপোর্ট করেছে। শিলার হৃদয় তরি নোঙর ফেলেছে অন্য ঘাটে বিয়ের আগে। এটা আমি কম বেশি টেরও পেয়েছি। শিলাকে আমার দিকে ফেরাতে পারিনি বহু চেষ্টা করেও। প্রেম এমনই। আসলে তাদেরই উচিত হয়নি শিলাকে জোর করে আমার টাকা আছে দেখে বিয়ে দেওয়া আমার কাছে। ভাগ্যিস কোনো বেবি হয়নি আমাদের। শিলাও নিতে চায়নি। কেন চায়নি এখন তা কাচের মতোই স্বচ্ছ। আবিদের কথার মাঝে আমি জানতে চাইলাম, শিলার জন্য তোমার মাঝে কোনো খারাপ লাগা কাজ করছে না আবিদ? আমার দু হাত চেপে ধরল আবিদ। একটুও না ঝুমুর। কারণ যার কাছে আমার অস্তিত্বই বিলীন ছিল, সেখানে খারাপ লাগার প্রশ্নই আসে না। আর মানুষের একদিক শূন্য হয়ে গেলে তা পূরণ করার জন্য প্রকৃতি উদার হস্তে একটা বিহিত করেই ছাড়ে। কেননা প্রকৃতি শূন্যস্থান পছন্দ করে না। এই জন্য প্রকৃতি এত নির্মল, সজীব, মায়াময়। তোমার অফিসে সমস্যা হবে না? না, আমি 1 সপ্তাহের ছুটি নিয়েছি মায়ের অসুস্থতার কথা বলে। মিথ্যা বললা? এটা মহৎ মিথ্যা ঝুমুর, মিথ্যা নয়। আবিদের কথায় বেলুন ফোটার মতোই ধুম করে মুখ দিয়ে হাসি বেরিয়ে এলো। বললাম, হইছে, যাহা লাও তাহাই কতু। আবিদও হেসে ফেলল। আমি সহজ হচ্ছি এই ধারণায় তাকে প্রফুল্ল দেখা যাচ্ছে। সে বলল, দেখো ঝুমুর, তুমি আমি দুজনে পরিস্থিতির শিকার। এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য না তুমি দায়ী না আমি দায়ী। ঝুমুর, এক কাজ করি আমরা, বন্ধু হতে তো দোষ নেই। তুমি তো চলেই যাবে, যাওয়াই হয়তো উচিত। তোমার ফার্স্ট লাভ, ফার্স্ট ফিলিংস, ফার্স্ট টাচ, ফার্স্ট রোমান্টিসিজম, ফার্স্ট বাসর। আমি খেপে গেলাম। খুন করে ফেলবো আবিদ। গরম তেলে জল ঢালতে এসো না। ওরে বা, খুব লাগলো বুঝি? খুন কি আর করবে সখী? খুন যে হয়ে গেছি আমি সখা। ফয়সাল যেগুলোর জন্য ফিরে পেতে চায়, সেই একই কারণ আমার মাঝেও কি সৃষ্টি হয়নি এই 3 মাসে? আমি পুরুষ, তবে নেহাত ভদ্র পুরুষ, নইলে। আমি বিব্রত বোধ করছি দেখে কথার বাঁক ঘুরিয়ে ফেলল আবিদ। ঝুমুর, তুমি যখন যেতে চাইবে তখনই যেতে পারবে। আমার মনটা খোলা আকাশের মতোই। ইচ্ছে মতোই অবাধে 2 ডানা মেলে উঠতে পারো। সিলেটে দেখার মতো মনোরম স্থান একাধিক রয়েছে। চাইলে আমি তোমাকে এসব স্থানে নিয়ে যেতে পারি দেখার জন্য। চলে গেলে তো চলেই গেলে। আবিদের কথা শুনে মনের ভিতরে অফুরন্ত ভালো লাগা উকি দিল, ভোরের উদীয়মান সূর্যের ন্যায়। সিলেট আমার পছন্দের একটি জেলা। একমাত্র এই সিলেট জেলার লোকাল ভাষাটাই আমি বেশ এনজয় করি। অনেক দিন ধরেই ইচ্ছে ছিল সিলেট ঘুরতে আসব। ফয়সাল সহ আসার কথা প্রায় চূড়ান্ত হয়েছিল। কিন্তু আসলাম ঠিকই, ঘুরবো ঠিকই, কিন্তু ফয়সাল নয়, অন্য কারো সাথে। ভাগ্যই যেন কিছু মানুষের জীবন নিয়ে হাসি ঠাট্টা করে বড় সুখ বোধ করে। আমি বরাবরই ভ্রমণ বিলাসী। সিলেট এসে দর্শনীয় জায়গাগুলো না দেখে চলে গেলে মনটা উচাটন করবে খুব। এই লোভ সংবরণ করা অসম্ভব আমার পক্ষে। কি ব্যাপার ঝুমুর, আনমনে হয়ে গেলে মনে হয়? ঘুরতে যাবে? না কালই চলে যাবে? সিলেট ঘোরা শেষ করে তবেই চলে যাব। ঘুম নামিয়ে উত্তর দিলাম, এই তো গুড কাল, গুড ডিসিশন নিয়েছো। আমাকে বন্ধু ভাবো, দেখবে আর আড়ষ্টতা কাজ করছে না তোমার মাঝে। না এতেও আপত্তি তোমার? আমি বুঝি না। যখন তোমার ননদের হাজব্যান্ড ছিলাম তখন কিন্তু তুমি আরও ইজি হয়ে আমার সামনে আসতে, মিশতে, হাস্যোজ্জ্বল মুখে সারাক্ষণ খুনসুষ্টি করতে আমার সাথে। এখন শুধু জোকের মতো কুচকে কুচকে থাকো। কারণটা কি খোলাসা করবে ঝুমুর? আমি প্রসঙ্গ বাদ দিয়ে বললাম, কাল ঘুরতে নিয়ে যাবে? আর সিলেটে মনে হয় তুমি আরও এসেছ। শুরুতেই বলছি, তুমি যা চাইবে ঠিক তাই হবে। কারো মনের উপর আমি জোর খাটাই না, সারাশির মতোই।
দেখো না, শিলাকে ফিরিয়ে আনার কোনো ইচ্ছে আমার নেই। কালই নিয়ে যাব তোমাকে। অফিসের কাজে সিলেট আমার প্রতি মাসে আসতে হয়। প্রায় এই হোটেলে উঠি এদিকে আসলে। ফয়সাল জানবে না তুমি আমাকে নিয়ে সিলেট আসছো? একদম না, এজন্যই তো সিলেটে আসা আপাতত। আচ্ছা, শিলার সাথে তোমার ডিভোর্স হওয়া দরকার না, যেহেতু ফিরিয়ে আনবে না? হাহা করে আবেদ প্রাণখোলা হাসি ছড়িয়ে দিল। শিলা আমাকে ডিভোর্স দিয়ে দিবে নিশ্চিত? আমার দিতে হবে না। ও আচ্ছা, তাহলে তুমি বিয়ে করবে না? অবশ্যই করব। তোমাকে ডিভোর্স দিয়ে তা 90 দিনের মধ্যে কার্যকর হলে তারপর করব আস্তে ধীরে। এত তাড়া নেই। বিন্দাস হয়ে হাওয়া খাবো পাক্কা 1 বছর। হো হো করে হেসে দিল। চাইলে সে 1 বছর আমার সফরসঙ্গী হতে পারো। একদমই বললাম, নো নিড। জীবন নিয়ে তামাশা অনেক হয়েছে। আমার নতুন চাকরি, আলতাফ সচিব আমার কাকা হয়। বাবা ওনাকে বলে ছুটি নিয়ে দিয়েছে। সামনের সপ্তাহ থেকে অফিসে যেতে হবে। আর আমাকে ডিভোর্স দেওয়ার প্রয়োজন নেই, কারণ কাজী অফিসে বিয়ে পড়ানোর সময় সবাই মিথ্যে বলছে যে তুমি ডিভোর্স। বাট সত্যিটা তো আমরা জানি। আরে ঝুমুর, তোমার মাথা পোড়াই গেছে। কি আবল তাবল বলছো? সেটা বলছে এজন্য যে কাজী বেটা কেন? কি হয়েছে? নানা কাহিনী করবে। আমাদের নবীও তো স্ত্রী থাকাকালীন একাধিক বিয়ে করেছি, বরং শিলার বিয়ে অবৈধ। আমি কি এই সিম্পল বিষয় জানি না? আমি ইচ্ছে করে এটা বলছি এটার কারণে। বুঝতে পেরেছি, ফাঁকিবাজির ধান্দায় আছো। আচ্ছা, তোমার অফিস বের করতে কতক্ষণ ফয়সাল ভাইয়ের? ঝামেলা করবে না? আমি তার স্ত্রী নই এখন। নারী হয়রানির মামলা দিয়ে দিব ঝামেলা করলে। তার মেসেজ কতটা বিধ্বংসী দেখলে? বোঝাই যায় বুকের পাঁজরে তোমার জন্য উথাল পাতাল মধু মধু প্রেম। রাগে চুল ছিঁড়তে মন চায় তোমার কথা শুনলে। ঘোড়ার ডিমের প্রেম। অনেক রাত হয়েছে, ঘুমাবো, ক্লান্ত লাগছে। দুজনে 2 বেডেই ঘুমিয়ে পড়লাম। এই কয়দিনে আবিদকে দেখেছি, অবলোকন করেছি খুঁটিয়ে খুঁটিয়ে। চোখ বন্ধ করে বিশ্বাস করা যায় আবিদকে। নিশ্চিন্তে ঘুমিয়ে পড়লাম কাঁথা মুড়ি দিয়ে। পাখি ডাকা ভোরে ঘুম ছুটে গেল। আবিদ অঘরে ঘুমাচ্ছে। আমি আড়মোড়া ভেঙে বারান্দা গিয়ে বাইরে চোখ মেললাম। কিছুই ভালো লাগছে না। চারপাশকে ভীষণ পানসে আর নিরানন্দ লাগছে। নিজের মনের ভুবনে রং না থাকলে বাইরের সব রঙকেও বিবর্ণ ধূসর মনে হয়। ফোন আসার শব্দ হতেই রুমে গিয়ে ফোন রিসিভ করলাম। মায়ের ফোন। হ্যালো মা বলতেই যা শুনলাম তাতে আমি থরথর করে কাঁপতে কাঁপতে মেঝেতে বসে পড়লাম। আমি দুমড়ে মুচড়ে যাচ্ছি। যন্ত্রণার পাহাড় ভেঙে চুরে পড়ছে মন জমিনের উপরে। নিমিষেই অন্তরটাকে গুঁড়ো গুঁড়ো করে দিচ্ছে যেন। মা আমাকে সাধ্যমতো সান্ত্বনা দিয়ে মোবাইল সংযোগ বিচ্ছিন্ন করলো। মোবাইল আবার বেজে উঠল। রিসিভ করতেই বন্ধু রিমার গলা শুনতে পেলাম। রিমা আমার প্রাণের বন্ধু। যে আমার গোপন তাও রিমাকে না জানিয়ে থাকতে পারি না। এই নিয়ে স্কুল কলেজ ভার্সিটিতে অন্য বন্ধুরা খ্যাপাতো। ঈর্ষান্বিত হয়ে বলতো, তোদের গলাগলি বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ডের মতন। হ্যালো ঝুমুর, কিছু শুনেছিস? ধরা গলায় বললাম মা ফোন দিল এখন। তুই রাখ রিমা, আমার বেশ খারাপ লাগছে। রিমা মনমরা কণ্ঠে বলল, খারাপ লাগাটা অস্বাভাবিক কিছু নয়। আচ্ছা রাখি, তুই ভালো থাকার চেষ্টা কর প্লিজ। 2 হাঁটু ভাঁজ করে একই স্থানে বসে আছি। পেছনে আবিদ এসে দাঁড়ালো। কি ব্যাপার ঝুমুর? আমি সেই কখন জাগলাম। ফোনে মায়ের সাথে কথা বললাম, আরও 2 জায়গায় জরুরি আলাপ সারলাম। তোমার পাত্তা নেই। এত সময় এখানে কি করছো? ফ্রেশ হয়েছো? বের হবে না ঘুরতে? আমি নিচের দিকে মাথা ঝুঁকে বসে আছি। আবিদ আমার হাত ধরে টান দিল। মুখ পানে পলক চেয়েই, এ কি তুমি কান্না করেছো? চোখ ফোলা ফোলা লাগছে। এনি প্রবলেম? শেয়ার করো। উঠে আসো প্লিজ। এই এক সমস্যা, অ্যালার্জি থাকার জন্য একটু কাঁদলেই 2 চোখ ফুলে যায়, লাল হয়ে যায়। লুকানোর কোনো সুযোগ নেই, অসহ্যকর। আমি উঠে দাঁড়ালাম আস্তে করে। পা টেনে টেনে রুমে গেলাম। টেবিলের সাথে থাকা চেয়ারটাকে টেনে নিয়ে বসলাম। টেবিলে মাথা এলিয়ে দিয়েছি নুয়ে পড়া পুয়ের লতার ন্যায়। আবিদ আলতো করে মাথার উপর হাত রাখল। নীরবতা কোনো সমাধান এনে দিতে পারে না। মুখ খুলতে হবে, কথা বলতে হবে। বলো কি হয়েছে? আবিদের হাত শক্ত করে ধরলাম। ভেজা গলা জানালাম, ফয়সাল বাইক অ্যাক্সিডেন্ট করেছে গতকাল সন্ধ্যায়। সিচুয়েশন নাকি খুব ক্রিটিক্যাল। এখন ঢাকায় পিজিতে নিয়ে আসতেছে অ্যাম্বুলেন্স করে। মাই গড, এ কি ঘটে গেল বলে আবিদ মোবাইল হাতে নিল। হন্তদন্ত হয়ে তার কাছের কয়েকজনকে ফোন দিল। ডিটেলস জানলো। আমার দিকে চেয়ে বলল, তোমার মনের অবস্থা আমি রিয়েলাইজ করতে পারছি। আসলে ব্যক্তিগতভাবে ওনার সাথে আমারও কোনো দ্বন্দ্ব নেই, তাই আমারও খারাপ লাগছে। তুমি ঘুরতে বের হবে এখন? শেষের বাক্যটি আবিদ নরম সুরে একটু ইতস্তত হয়ে বলছিল। আমি উদাস ক্লান্ত গলায় বললাম, না। আবিদ নিচে গিয়ে নাস্তা আনলো। চিকেন পরোটা, বুটের ডাল, সালাদ সহ। খেতে ইচ্ছে করছে না। আবিদের ধমকাধমকিতে একটা পরোটা খেলাম জোর করে, ওষুধ খাওয়ার মতো। কি করব আমি, গলা দিয়ে খাবার নামছে না।
আবিদেরও সারা মুখ জুড়ে বিষণ্ণতার ছাপ। যতটুকু তাকে দেখেছি আর জেনেছি, তার হৃদয়টা মানবিকতা আর উদারতায় গড়া। সে ঢাকায় তার কাছের দুজন বন্ধুকে ফোন করে পিজি হাসপাতালে যেতে বলল ফয়সালের জন্য দৌড়ঝাঁপ করার জন্য। বিষয়টা আমার বেশ ভালো লাগলো। সমস্ত বিভেদ ভুলে হলেও একজন মানুষের বিপদের সময় এগিয়ে যাওয়াই মানুষের কাজ। এটাই মনুষ্যত্ব, এটাই মানব ধর্ম। ফয়সালের সান্নিধ্য কাটানোর মুহূর্তগুলো চোখের সামনে ভেসে চলছে শরতের নীল মেঘের ন্যায়। কেনই বা ও আমার জীবনে এলো? কেনই বা তাকে ভালোবাসলাম হৃদয় ছিঁড়ে পুড়ে? কেনই বা এমন ভুল বোঝাবুঝি হলো? কেনই বা সে আমাকে তার জীবন থেকে তাড়িয়ে দিল বহু দূরে? কেনই বা ভুল বুঝতে পেরে ফিরে পাওয়ার জন্য উন্মাদ হয়ে গেল? তার এই উন্মাদনা দেখে প্রেমের প্রপোজাল রিফিউজ করতে পারিনি আজ হতে 6 বছর আগে। আহ ফয়সাল, বুকটা কেমন হাহাকার করছে। গুমড়ে গুমড়ে নিঃশেষ হয়ে যাচ্ছি। জীবনের প্রথম ভালোবাসার মানুষ যতই ভুল করুক, ছেড়ে যাক, তবুও কখনো কখনো তার জন্য সফট কর্নার কাজ করে। এই আবেগ অনুভূতির কাছে প্রতিটি মানুষ পরাজিত, পরাভূত, ব্যর্থ সৈনিকের মতো। চেয়ারে আর বসে থাকতে পারছি না। নিস্তেজ শরীরটাকে নিয়ে পড়ে আছি বিছানায়। আবিদ কী প্রয়োজনে যেন বের হয়ে গিয়েছে রুম থেকে। প্রচণ্ড মাথা ব্যথা শুরু হয়েছে। এ এক ব্যারাম। কাঁদলে মাথাও ব্যথা করে। আমার সারা শরীরেও মনের সমস্যার অন্ত নেই। বেশ কিছু সময় পরে আবার ফোন বেজে উঠল। আননোন নাম্বার। রিসিভ করলাম। দুর্বল শরীরে জিজ্ঞেস করলাম, হ্যালো, কে? মা, আমি ফয়সালের মা। তোমাকে ফয়সাল একটু দেখতে চাই ভিডিও কলে। ছোট বাচ্চার মতো করে হাউমাউ করে কাঁদতে কাঁদতে ফয়সালের মা আমাকে অনুরোধ করলেন। মৃত্যু পথগামী সন্তানের জন্য একজন অসহায় মায়ের বিলাপ আমার হৃদয়ে আস্তে আস্তে পড়ছে সমুদ্রের ঢেউয়ের মতো করে। একজন মা তার সন্তানদের কাছে পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ, খোদার দেয়া নেয়ামত। কারো কারো চোখে হয়তো মন্দ, কিন্তু সন্তানদের নিকট নয় কখনো। ঠিক তেমনি সন্তানও অন্যের কাছে নিন্দনীয় হতে পারে, দুশ্মন হতে পারে, কিন্তু মায়ের কাছে স্রষ্টার নিকট থেকে পাওয়া অনন্য উপহার। যে উপহার মা প্রতিটি মুহূর্তে যত্ন করে রাখে, যেন এতটুকু নষ্ট না হয়। সেই মা কেমন করে বাঁচবে সন্তানের এমন অবর্ণনীয় যন্ত্রণা দেখলে? আমি প্রার্থনা করি এই মাকে করুণা করে হলেও স্রষ্টা যেন তার সন্তানকে কেড়ে না নেয়। ওনাকে সান্ত্বনা দেওয়ার ব্যর্থ চেষ্টা করে বললাম, আপনি ওনার সামনে এভাবে কাঁদবেন না। আমি ভিডিও কল দিচ্ছি। আবিদ আসলেই। সে বাইরে গিয়েছে। এখন আমার ফোনে নেট কানেকশন নেই। আবিদকে ফোন দিয়ে জানালাম। সে দ্রুত ছুটে এলো। অভিযোগে সুরে বলল, কত বললাম এমবি কিনে দিই, না দিলেই না। দরকার নেই। দেখলে দরকার কারে কয় এবার? দাঁড়াও। হোয়াটসঅ্যাপে ফয়সাল ভাইয়ের ফোনে ভিডিও কল দিচ্ছি বলে ট্রাই করতে লাগলো। একটু পরে ফোন রিসিভ হলো। তার এক ভাবি মোবাইলের স্পিকার অন করে ফয়সালের মুখের সামনে ধরল। জানালো ফোন হাতে ধরে রাখার মতো অবস্থা নেই তার। আবিদ আমাকে স্পেস দিয়ে বারান্দায় চলে গেল। ফয়সাল আমার দিকে ফ্যাল ফ্যাল করে চেয়ে আছে। দু চোখের কোণ গড়িয়ে ভারী অশ্রুপাত নির্গত হচ্ছে, যে অশ্রু ভাষা কেবল আমি অনুধাবন করতে পারছি। বললাম, ফয়সাল, পথ চলায় তুমি ছিলে আমার আপনের চেয়েও আপন। আমার ভুত্রুটিগুলো মাফ করে দিও একজন মানুষ হিসেবে, বলে ফোনের এপাশে আমি ডুকরে কেঁদে উঠলাম। ফয়সাল অবোধ শিশুর মতো অস্পষ্ট ভাঙা ভাঙা স্বরে আমার কাছে ক্ষমা চাইলে সব কিছুর জন্য। আমি ফোপানো মোটা গলায় বললাম, আমার আর কোনো অভিযোগ নেই তোমার উপর। আল্লাহ চাইলে তুমি সুস্থ হয়ে যাবে। ফয়সাল আবিদকে ডাকতে বলল। আমি রুমে বসে জোরে আবিদ বলে ডাক দিলাম। আবিদ এলো। মোবাইল হাতে নিয়ে ফয়সালের দিকে তাকিয়ে নমনীয়ভাবে বলল, ভাই, আমরা সবাই আপনার পাশে আছি। আপনি ভালো হয়ে যাবেন। ফয়সাল শরীরের অসহনীয় যন্ত্রণায় কোকাতে কোকাতে, আবিদ জুমুরকে আগলে রেখো সবসময়, এই বলে চুপ হয়ে গেল। তার ভাবি বলল, রাখেন, খুব কষ্ট হচ্ছে ফয়সাল ভাইয়ের। ছোট ভাইয়ের রাসেল ফোন দিল। ঝুমুপু, মায়ের কাছে A to Z বিস্তারিত শুনেছি শুরু থেকেই। তুমি বেশি আপসেট হয়ে যেও না। ফয়সাল এখন মরণের পথে, তাই আর কিছুই বলার নাই এ বিষয়ে তোমাকে। নয়তো টাকার জন্য তুমি আবার তার কাছে বিয়ে বসতে রাজি হয়েছ, এটা আমি কিছুতেই মেনে নিতে পারিনি। ঘৃণিত একটা কাজ বলে মনে হয়েছে। গ্রামে আমাদের জমি আছে একটা, সেটা বিক্রি করেই বাবা টাকা পরিশোধ করতে পারত। জানি এক টুকরো জমি আমাদের শেষ সম্পদ ও সম্বল। আমি খেপে গেলাম রাসেলের উপরে। হড়হড় করে বললাম, তোর কি মনে হয় ফয়সালের কাছে ফিরে যাওয়া কেবলমাত্র ওই 5 লক্ষ টাকার জন্যই? এখানে কোনো ভালোবাসা কাজ করেনি। তুই তো শুধু আজ একটা, কাল একটা, পরশু আরেকটার পেছনে টুই টুই করে ঘুরেছিস বুনো হাঁসের মতো। জীবনে কাউকে একান্ত করে ভালোবাসিস নি, তাই এটার গুরুত্ব তোর কাছে না থাকাটাই স্বাভাবিক। ফোন রাখ। তোমাকে ফোন দেওয়াটাই আমার ভুল হয়েছে বলে ফোন লাইন কেটে দিল রাসেল। রাসেলের সাথে এত রূঢ় আচরণ না করলেও পারতে, বলল আবিদ।
শুনে বললাম, মায়ের থেকে মাসির দরদ বেশি দেখাতে এসো না। আবিদ বাধ্য ছাত্রের মতো আচ্ছা বলে চুপ হয়ে গেল। একটু পর নরম সুরে আবিদকে বললাম, মানে কি বলো? আচ্ছা, এখন কি ঢাকা যাওয়া সম্ভব? আবিদ চকিতে বিস্ময় ভরা দৃষ্টি নিয়ে আমার দিকে তাকালো। জানালো, সিলেট থেকে ঢাকার দূরত্ব সড়ক পথে প্রায় 243 কিলোমিটার। বুঝতেই পারছো, নিকট জেলা নয়, তবুও সম্ভব তুমি চাইলে। সেদিনের মতো রিজার্ভ কার ভাড়া নিব। মাইন্ড করো না ঝুমুর, অহেতুক মামুলি বিষয়কে ইস্যু করে ফয়সাল ভাই তোমাকে ছেড়ে দিল, অথচ তারপরও তোমার হৃদয়ে তার স্থান কত বিশাল, কত গভীর। সিরিয়াসলি, ফার্স্ট লাভ বলে। আর আমি অমানুষের বাচ্চা, এত করে তোমার কাছে আছি থার্ড পার্সনের মতো। আমার জীবনটি আজ বড় দুর্ভাগার জীবন। একরাশ অভিমান আর অনুযোগের সুরে কথাগুলো বলল আবিদ। আমি বিচলিত হয়ে গেলাম তার এমন কথা শুনে। এরপর চঞ্চন গলায় বললাম, তুমি তোমার সব নিয়ে রেডি হও ঝুমুর। আমি হোটেল ছেড়ে দিচ্ছি আর গাড়ি ঠিক করে আসতেছি এনি হাও। আমি আমার আগের লাইফে ফিরে যাব, আর তুমি তোমার মতো করে যা ইচ্ছে যেভাবে ইচ্ছে চলিও। আবিদ ছটফট করে বেরিয়ে গেল। আমি কি করব বা কি করা উচিত কিছুই বুঝতেছি না। তবুও সব কিছু গুছিয়ে নিলাম ঢাকা যাওয়ার উদ্দেশ্যে। আধা ঘন্টা পর আবিদ ফিরে এলো। হোটেলের রুম থেকে আমরা বেরিয়ে গেলাম। রিসিপশনে টাকা দিয়ে চাবি বুঝিয়ে দিল। গাড়ি ছুটে চলছে দুর্বার গতিতে। জীবন সত্যিই ফানুষের মতো, উড়ে যেতে যেতে কত স্থান বদল হয়। আমি অপরাধী চোখে আবিদের হাতের উপর হাত রাখলাম। আবিদের মায়াবী শ্যামলা মুখখানি কালো মেঘের বর্ণ ধারণ করে আছে। আমাদেরকে নিষ্পলক চেয়ে রইল, কিন্তু সে চাহনিতে কোনো তেজ নেই, অস্থিরতা নেই, রাগ নেই, উত্তেজনা নেই, অভিযোগ নেই। আছে শুধু স্থিরতা, ধৈর্য, খা শূন্যতা, পেয়েও হারানোর বেদনা, গুমট অভিমান আর দীর্ঘ অপেক্ষা।